আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সড়ক অবরোধে অচল খাগড়াছড়ি, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি, ১৪৪ ধারা বহাল। পাহাড়ে অস্থিরতা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অংশ বলছেন আইজিপি। নির্বাচন সফল করতে জাতিসংঘের সহযোগিতা কামনা প্রধান উপদেষ্টার। বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণ ও সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন অ্যান্তোনিও গুতেরেজের। নির্বাচনে কোনো দল বাধা দিলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। জুলাই সনদের ভিত্তিতে ভোটের দাবি জামায়াতের। হজে সরকার নির্ধারিত বিমান ভাড়া থেকে আরও ৩০,০০০ টাকা কমানোর সুযোগ রয়েছে, দাবি হাবের। বিমানের আয় বাড়াতে খরচ বৃদ্ধির অভিযোগ। এবং হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলের প্রধানমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠক। গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে সম্মত নেতানিয়াহু। প্রতিক্রিয়া জানায়নি হামাস। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে শারদীয় দুর্গোৎসবে আজ মহা অষ্টমী। রামকৃষ্ণ মিশনে কুমারী পূজায় হিন্দু ধর্মাবলম্বীদের উপচে পড়া ভিড়। খাগড়াছড়িতে টানা চতুর্থ দিনের মতো চলছে সড়ক অবরোধ কর্মসূচি। খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণ ও গুইমারায় সহিংসতার প্রতিবাদে ডাকা এই অবরোধে যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল খাগড়াছড়ির সাথে ঢাকা চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিল করা হলেও তাও বন্ধ। তবে শহরতলিতে সীমিতভাবে ইজি বাইক ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর টহলের পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি ও পুলিশ। এদিকে সাম্প্রতিক ঘটনার জন্য ইউপিডিএফ দায়ী বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার। খাগড়াছড়ি থেকে আবু দাউদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় ১৪৪ ধারা জারির পর টানা চতুর্থ দিনের মতো চলছে সড়ক অবরোধ কর্মসূচি। অবরোধে জেলার অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল দুপুর থেকে খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রাম সড়কের অবরোধ শিথিল করলেও আতঙ্কে এখন পর্যন্ত কোনো যানবাহন ছেড়ে যায়নি। ফলে মালবাহী শতাধিক ট্রাক আটকে থেকে ক্ষয়ক্ষতির শঙ্কায় পড়েছেন পরিবহন শ্রমিকরা। আমরা যে আজকে ৪ দিন ধরে এখানে খাগড়াছড়ি টার্মিনালে বসে থাকছি, আজকে আমরা বাড়ি ঘরে যেতে পারতেছি না, পরিবারের কাছে যেতে পারতেছি না, গাড়ি আলু করতে পারতেছি না। আমরা এখন খাওয়া দাওয়ার সমস্যা আছে। এখানে আমাদের গাড়িতে আলু আছে, পেঁয়াজ আছে, এগুলো তো নষ্ট হয়ে যাইতেছে গরমে। আমরা কিভাবে যাবো দিঘিনালা? প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছি। অবরোধ দিয়ে আমাদেরকে আটকে রাখে। আজকে ৪-৫ দিন গাড়ি লোড গাড়ি নিয়ে রাত বসে রইলাম 2 দিন। আজকে কালকে আসছি জালিয়াপাড়া থেকে খাগড়াছড়ি আসছি। এখন খাগড়াছড়ি মেন শহরে ঢুকতে পারতেছি না। এদিকে খাগড়াছড়ি শহরতলি ও গুইমারার অধিকাংশ দোকানপাট খোলেনি। শহরে সীমিত ইজিবাইক চলাচল করতে দেখা গেছে। নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ির কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। পুলিশ জানিয়েছে, রোববার জেলার গুইমারায় সহিংসতায় নিহত ৩ জন পাহাড়ির মরদেহ ময়নাতদন্ত শেষে গতকাল রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাতেই তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। অন্যদিকে সার্বিক নিরাপত্তা জোরদারে এসব এলাকায় সেনাবাহিনীর টহলের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। খাগড়াছড়ি সেনানিবাসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ সাম্প্রতিক ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করেন। বলেন, সাধারণ পাহাড়ি নারী ও কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা করছে সংগঠনটি। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আমাদের কাছেও সকল প্রমাণাদি আছে, ভিডিও আছে। এবং একই সাথে সকল ধরনের অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ এটা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। এখন পর্যন্ত জেলার সকল এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
দর্শক, খাগড়াছড়ির সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আবু দাউদ। ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি পৌর এলাকা, খাগড়াছড়ি সদর এবং গুইমারার পরিস্থিতি কিন্তু এখনো থমথমে অবস্থা এবং ছাত্র জনতার ডাকে যে অনিশ্চয়কালের সড়ক অবরোধ সেটিও কিন্তু আজ চতুর্থ দিনে গড়িয়েছে। ফলে দূরপাল্লার এবং আভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কোথাও কিন্তু মানুষের স্বস্তি নেই। বিশেষ করে দীর্ঘ 4 দিন ধরে অবরোধের ফলে মানুষ দুর্ভোগে পড়েছেন। নানা দুর্বিষহ অবস্থার মধ্যে খাগড়াছড়ি শহরের যে দোকানপাটগুলো রয়েছে সেগুলোও বন্ধ রয়েছে। জানা গেছে গুইমারার উপজেলার যে বাজার ঘাট রয়েছে সেগুলো খুলছে না। ফলে মানুষের এই দুর্ভোগের মধ্যে যে 144 ধারা জারি রয়েছে, ফলে মানুষ খুব জরুরি প্রয়োজন ছাড়া সড়কে বের হচ্ছেন না। আর কেউ বের হলে এখানকার যারা নিরাপত্তা বাহিনী রয়েছে তারা তাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। জানিয়ে রাখি যে এই সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহারের কোনো আভাস কিন্তু আমরা পাচ্ছি না। গতকাল জেলা প্রশাসনের সাথে জম্মু ছাত্র জনতার একটি বৈঠক হয়েছে বলে আমরা শুনেছি, যেটির কোনো দায়িত্বশীল কেউ আমাদের সামনে এ বিষয়ে কথা বলেননি। জানা গেছে সেই বৈঠকে ছাত্র প্রতিনিধিরা অবিলম্বে 144 ধারা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে। একই সাথে প্রশাসনের পক্ষ থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার জন্য বলা হয়েছে, কিন্তু এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে এই অবস্থার মধ্যে এখন কার্যত অনেকটা অচল হয়ে আছে খাগড়াছড়ি। 144 ধারার এখনো পর্যন্ত প্রত্যাহার করা হয়নি। জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন অবরোধ কর্মসূচি প্রত্যাহার হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে 144 ধারা তুলে নেওয়া হতে পারে। এদিকে গত রবিবার গুইমারার যে সহিংস ঘটনায় 3 জন নিহত হয়েছে, তাদের মরদেহগুলো গতকাল রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং রাতের মধ্যেই সেগুলোর দাহ কার্য সম্পন্ন করা হয়েছে। এদিকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ, বিজিবি দায়িত্ব পালন করছে। এর বাইরে সেনাবাহিনী টহল দিচ্ছে এবং যারা অযথা ঘোরাফেরা করছে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। এই হলো খাগড়াছড়ির সর্বশেষ পরিস্থিতি। নির্বাচনী পরিবেশ ব্যাহত ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে অনেক চক্রই সক্রিয় রয়েছে। খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে স্বল্প সময়ে আইনের আওতায় আনার পরও অকারণে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইজিপি বাহারুল আলম। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বাহিনীর কর্মতৎপরতা তুলে ধরার পাশাপাশি নির্বাচনকে ঘিরে পুলিশের সক্ষমতার কথাও তুলে ধরেন তিনি। বিস্তারিত GM তসলিমের রিপোর্ট। খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় আধা ঘন্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তারপরেও কেন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই প্রশ্ন রাখেন পুলিশ প্রধান। আগামী নির্বাচনে যথেষ্ট চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা রয়েছে বলেও জানান আইজিপি। আমরা একটা ট্রানজিশনাল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি এবং অত্যন্ত সামনে আমাদের একটা বড় একটা অনুষ্ঠান, জাতীয় জীবনে আমাদের জাতির জন্য, দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এখন এই পরিবেশটা আপনারা জানেন যে এটা ব্যাহত করার জন্য দেয়ার আর সো মেনি এলিমেন্টস যারা এগুলো কাজ করে। তো অবশ্যই এটা আমি তো মনে করি এরকম নানান ধরনের রিয়াকশনারি এলিমেন্টস আছে যারা সম্প্রীতি বিনষ্ট করতে চায়। আলটিমেটলি সমাজ অস্থির হলে সেই গোলটা গিয়ে হবে আলটিমেটলি যে আমাদের একটা শান্তিপূর্ণ ইলেকশন যেন ক্ষতিগ্রস্ত হয়। অভিযোগ করেন অনেকে পরিস্থিতি ঘোলাটে করার মাধ্যমে জাতীয় ভোটকে ব্যাহত করার চেষ্টায় আছেন। প্রতিটি ক্ষেত্রেই সতর্ক রয়েছে পুলিশ উল্লেখ করে আইজিপি বলেন, নির্বাচন উপলক্ষে 1.5 লাখ পুলিশকে দেয়া হচ্ছে প্রশিক্ষণ। সতর্কতার অংশ হিসেবে শারদীয় দুর্গাপূজাকে বিশেষ গুরুত্বের সাথে নিয়েছে পুলিশ। এখন পর্যন্ত ঘটে যাওয়া ছোট বড় 49টি ঘটনায় 15টি মামলায় 19 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা পূজা মণ্ডপ, তৎসন্নিহিত এলাকা, মন্দির সব জায়গায় কড়া নজরদারি রেখেছি যেন আমাদের এই দেশে ধর্মীয় সম্প্রীতি যেভাবে যুগ যুগ ধরে বজায় ছিল এই সময়ে যেন বজায় থাকে
এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। বৈষম্য বিরোধী আন্দোলনের 1760টি মামলায় লাখ লাখ নিরীহ লোককে জড়ানো হয়েছে উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, নিরীহ ব্যক্তিরা দায় মুক্তি চেয়ে পুলিশ সুপারের কাছে আবেদন করতে পারবেন। এখন পর্যন্ত দেয়া হয়েছে 55টি মামলায় চার্জশিট। সম্প্রতি পাকিস্তানের টিটিপিতে যোগ দেয়া বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় ইতিমধ্যে তথ্য নিয়েছে পুলিশ এবং তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে বলেও জানান আইজিপি বাহারুল আলম। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি প্রতিশ্রুতি দেন। এ সময় আগামী নির্বাচন সফল করতে জাতিসংঘের সহযোগিতা চান ড ইউনূস। এছাড়াও মানবাধিকার বিষয়ক বিভিন্ন সংস্থা, ইউএনএইচসিআর, ইউনিসেফের প্রতিনিধি এবং জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেজের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৈঠকে রাজনৈতিক সংস্কার, ফেব্রুয়ারির নির্বাচন, জুলাই গণঅভ্যুত্থান, রোহিঙ্গা সম্মেলন নিয়ে আলোচনা হয়। এ সময় ফেব্রুয়ারির নির্বাচন সফল করতে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে পরে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। ইউএন সেক্রেটারি জেনারেলের সাপোর্ট চেয়েছেন আগামী ইলেকশন ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জেনারেল ইলেকশন হচ্ছে সেই বিষয়ে, এবং সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন এবং সলিডারিটি ঘোষণা করেছেন। সিমিলারলি তারা রিফর্মের ক্ষেত্রেও তারা ফুললি সাপোর্ট এবং সলিডারিটি ঘোষণা করছেন। এর আগে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস প্রেসিডেন্ট কেরি কেনেডির নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও বেশি বেশি বাংলাদেশ সফরের আহ্বান জানান ড ইউনূস। হিউম্যান রাইটস যারা অ্যাক্টিভিস্ট বা যারা গ্রুপগুলো আছে তারা জন্য বাংলাদেশে আরো ভিজিট করে, বিশেষ করে সামনের মাসগুলো খুব ক্রুশিয়াল। এই সময় তাদের ভিজিটটা উনি ওয়েলকাম করছেন, যে ওনারা আসলে তাহলে অনেক বিষয় নিয়ে, অনেক পরগটিন ইস্যু নিয়েও তারা কথা বলতে পারবে। এছাড়া জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ, রিফিউজি বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি, ইউনিসেফের নির্বাহী ডিরেক্টর ক্যাথেরিন রাসেলের সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আজ রাতে হতে যাওয়া জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক হাই লেভেল কনফারেন্সের বিষয়ে আলাপ করেন তারা। রোহিঙ্গাদের একটা পাথওয়ে, কিভাবে একটা পাথওয়ে পাওয়া যায় ওই ক্রাইসিসটাকে রেজলিউশন করার জন্য, এবং এট দ্য সেম টাইম রোহিঙ্গারা যে যারা বাংলাদেশে আছে তাদের যে ফান্ডিং এর ইদানিং একটা সংকোচন আমরা দেখতে পাচ্ছি, সেই ফান্ডিংটা কিভাবে বাড়ানো যায় যাতে রোহিঙ্গা যারা শিশু যারা ক্যাম্পে বড় হচ্ছে তারা যাতে আশা নিয়ে বড় হতে পারে। এদিকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি রাবাব ফাতিমা জানান, এলডিসি উত্তরণে বাংলাদেশ নিয়ে নতুন করে মূল্যায়ন করবে জাতিসংঘ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দেশে নির্বাচনে আমেজ বিরাজ করছে, জনগণও নির্বাচনমুখী। এর বিরুদ্ধে কোনো দল অবস্থান নিলে মানুষ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। জাতীয় নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে জানিয়ে তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করবে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতা করে সালাউদ্দিন আহমেদ বলেন, এটি হলে কোনো স্থিতিশীল সরকার হবে না, ফলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে, আবহাওয়া চলছে। সকল প্রার্থীরা, সম্ভাব্য প্রার্থীরা এবং জনগণ ভোটের জনসংযোগে আছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায় তারা সফল হবে না। ধন্যবাদ। পরাজিত শক্তি নাশকতা করার চেষ্টা করছে,
তবে জনগণ ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শারদীয় দুর্গাপুজো উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। পূজাকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির নানা ষড়যন্ত্র চলছে অভিযোগ করে রিজভী বলেন, বাংলাদেশকে কারো উপনিবেশ হতে দেওয়া হবে না। জাতীয় নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে নেতাকর্মী সহ দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির নেতা। এই মহিমান্বিত দুর্গা পূজায় এটা আমাদের প্রত্যেকেরই অঙ্গীকার যে দেবী দুর্গা প্রতি বছর আসেন, তিনি সত্যের জন্য, ন্যায়ের জন্য বারবার পৃথিবীতে আবির্ভূত হন এবং তার এই আবির্ভাবের মধ্যে দিয়ে এদেশের মানুষের মধ্যে অন্যায়কারীর বিরুদ্ধে, পাপীর বিরুদ্ধে, অপরাধীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধের বাসনা গড়ে ওঠে। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের দাবি বাস্তবায়নের পথে হাঁটছে না। সরকার গণদাবি উপেক্ষা করলে রাজপথে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। দুপুরে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন। দলটির প্রতীক ইস্যুতে তিনি বলেন, একটি পরীক্ষামূলক লোগো প্রদর্শন করা হয়েছে, তবে এটা চূড়ান্ত নয়। সংবাদ সম্মেলনে 5 দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি। এর মধ্যে রয়েছে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আগামী 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ চলবে। 10 অক্টোবর সারা দেশে গণমিছিল ও 12 অক্টোবর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। যে আমরা অভিন্ন কর্মসূচিতে যারা আন্দোলন করছি, কমনলি পিআর প্রশ্নে আমরা একমত, কিন্তু কেউ লোয়ার হাউসে, কেউ আপার হাউসে। এই জন্য পিআরটা আমাদের কমন আছে। তো আমরা এই ব্যাপারে আমাদের অভিন্ন কর্মসূচি নিয়ে যারা আমরা আন্দোলনের মাঠে আছি তাদেরকে আমরা এই স্বাধীনতা এখতিয়ারটুকু দিয়েছি যে পিআর তিনি তার মতো করে চাইতে পারবেন। কেউ আপার লোয়ার 2 হাউসে চাইতেছেন, কেউ হয়তো আপারে চাইতেছেন। এখানে আমরা দলগুলোর এখতিয়ারের উপরে স্বাধীনতা দিয়েছি, কিন্তু কমনলি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিটা যে উপযোগী, এটার ব্যাপারে আমরা সকলেই একমত হয়েছি। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকালে আমিরিয়া জামায়াতের বসুন্ধরার কার্যালয়ে এই বৈঠকে তারা বাংলাদেশের বিরাজমান সার্বিক পরিস্থিতি এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, আন্তর্জাতিক সম্পর্ক সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় আর্জেন্টিনার রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার আশ্বাস দেন। বৈঠকে দলের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবাইর এবং আমির জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। হজে সরকার নির্ধারিত বিমান ভাড়া থেকে 30,000 টাকা কমানোর দাবি জানিয়েছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। সংগঠনের নেতারা বলছেন, সৌদি এয়ারলাইন্স এবার $1,100 ভাড়া দাবি করলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্বার্থে $100 বাড়িয়েছে মন্ত্রণালয়। হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য এবার 3টি প্যাকেজ ঘোষণা করেছে হাব। এর মধ্যে বিশেষ হজ প্যাকেজ 7,50,000, সাধারণ প্যাকেজে 5,50,000 এবং সাশ্রয়ী প্যাকেজে 5,10,000 টাকা খরচ নির্ধারণ করা হয়েছে। খরচ বৃদ্ধি হ্রাস হলে প্রযোজ্য খাতের বর্ধিত হ্রাসকৃত ব্যয় প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে তা পরিশোধ করতে হবে এবং একই সাথে বিমান ভাড়া হ্রাস পেলে তা প্যাকেজ মূল্যের সাথে সমন্বয় করা হবে। সংগঠনের নেতারা বলেন, সরকারি প্যাকেজে হাজিদের খাওয়া এবং কুরবানি খরচ ব্যক্তিগত পর্যায়ে থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় এই দুটি খরচ ঘোষিত হজ প্যাকেজের মধ্যে। বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীগণ 3,50,000 টাকা দিয়ে নিবন্ধন করবেন। বাকি সমুদয় টাকা 31শে ডিসেম্বর 2025 তারিখের মধ্যে স্ব এজেন্সির ব্যাংক হিসেবে বা এজেন্সিতে জমা দিয়ে মানি রসিদ সংগ্রহ করবেন। এবছর বিমান ভাড়া 1,54,830 টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় 12,990 টাকা কম। তবে হজ এজেন্সি মালিকরা আরও 30,000 টাকা কমানোর দাবি জানিয়েছেন। অন্যান্য দেশ 2টা এয়ারলাইন্স আছে, ফ্লাইনাস এবং সৌদি এয়ারলাইন্স।
তারা কিন্তু আমাদেরকে $1100 প্রস্তাব দিয়েছিল। $1100 আমাদের সিভিল এভিয়েশন মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় প্রথম রাজি হয়েছিল। বাংলাদেশ বিমান যেহেতু আমাদের ন্যাশনাল ক্যারিয়ার, না গেলে আমাদের জন্য অসুবিধা, এই জন্য আমরা এই $1200 আমরা মেনেছি। আগামী 12 অক্টোবর পর্যন্ত নিবন্ধন চলবে জানিয়ে তারা বলেন, এবার বাংলাদেশ থেকে 1,27,198 জন সম্ভাব্য হজযাত্রী হজ পালন করবেন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আগস্টে 41 জেলার 438 স্পটে হত্যাকাণ্ড ও 50টির বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন প্রধান তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তৃতীয় দিনে তারা সাক্ষ্য দিচ্ছেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্য ট্রাইব্যুনালে আজকে তিনি জুলাই অভ্যুত্থান নিয়ে বিদেশি গণমাধ্যমে প্রচারিত সংবাদ উপস্থাপন করছেন। সেসব প্রতিবেদনে কিভাবে আন্দোলনকারী ছাত্র জনতাকে হত্যা করেছিল তা ফুটে ওঠে। এর আগে বিভিন্ন পত্রিকার কাটিং ভিডিও তথ্যচিত্র ট্রাইব্যুনালে দেখানো হয়। সাক্ষ্য শেষে তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবী। এর আগে এই মামলায় 53 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এদিকে ট্রাইব্যুনাল 2 রংপুরে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও সাক্ষী অসুস্থ থাকায় তা নেওয়া সম্ভব হয়নি। আগামী 6 অক্টোবর পরবর্তী সাক্ষ্যের জন্য দিন ধার্য করা হয়েছে। গাজা যুদ্ধবন্ধে 20 দফা প্রস্তাব দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি জানিয়েছেন, যুদ্ধ শেষ করার জন্য তার পরিকল্পনায় ইসরায়েল রাজি হয়েছে, আর হামাসকে এই প্রস্তাবে রাজি করাতে আরব ও মুসলিম বিশ্বের নেতারা কাজ করবেন বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথাগুলো বলেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হামাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ফাঁকে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে গাজায় যুদ্ধবন্ধের ইস্যুতে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। তারই ধারাবাহিকতায় স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকের মাঝেই কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন নেতানিয়াহু। দেশটিতে ইসরায়েলের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবন্ধের পরিকল্পনায় সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ মুসলিম ও ইউরোপের বিভিন্ন দেশের সম্পৃক্ততা রয়েছে। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন 2 রাষ্ট্রপ্রধান। এ সময় ডোনাল্ড ট্রাম্প জানান, তার প্রস্তাবিত 20 দফা অত্যন্ত ন্যায্য, আর এ শান্তি চুক্তিতে ইসরায়েল রাজি। শান্তি প্রতিষ্ঠার জন্য আজ এক ঐতিহাসিক দিন। এই যুদ্ধ কেউ চায় না। ফিলিস্তিনিরা হামাসের সাথে দুর্বিষহ জীবনযাপন করছেন। তারা শান্তিতে বসবাস করতে চান। এই শান্তি চুক্তির পরিকল্পনা তদারকি করবে একটি বোর্ড অব পিস, যা শান্তি বোর্ড, আর তার নেতৃত্ব আমিই দিব। ট্রাম্প জানান, শান্তি চুক্তি কার্যকরে 72 ঘন্টার মধ্যে হামাসকে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে, ধ্বংস করতে হবে সব অস্ত্র, আর যারা শান্তিপূর্ণ সহাবস্থানে রাজি হবেন তাদের ক্ষমা করা হবে। শান্তিপূর্ণ বেসামরিক প্রশাসন পাবে গাজা, তবে নিরাপত্তা সীমারেখা বজায় রাখবে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনায় ঐকমত্য হলে গাজায় হামাসের আর কোনো ভূমিকা থাকবে না। এই ন্যায্য প্রস্তাব অবিলম্বে মেনে নেওয়া এখন হামাসের উপর নির্ভর করছে বলেও সংবাদ সম্মেলনে জানান ট্রাম্প। এ সময় কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে 72 ঘন্টার মধ্যে সব জিম্মিদের মুক্তি দেওয়ার পর গাজা থেকে ইসরায়েলি সেনা আংশিক প্রত্যাহার করা হবে। পরবর্তী ধাপ হবে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করা এবং গাজাকে সাময়িকীকরণ মুক্ত করার জন্য একটি আন্তর্জাতিক কমিটি তৈরি করা। ওই কমিটি সফল হলে স্থায়ীভাবে যুদ্ধ থামাবে ইসরায়েল। তবে হামাস যদি প্রস্তাব প্রত্যাখ্যান করে অথবা প্রথমে মেনে নেওয়ার পর উল্টো পথে হাঁটে, তাহলে ইসরায়েল সামরিক অভিযান চালিয়ে এই প্রক্রিয়া শেষ করবে বলেও হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। তিনি বলেন, এটি সহজ উপায়ও হতে পারে, কঠিন উপায়ও হতে পারে, যে কোনো উপায়ে কাজটি শেষ করা হবে। এদিকে আলোচনার মাঝেই গাজায় রক্তক্ষয়ী হামলা অব্যাহত রয়েছে।
আল শিফা ও আল হেলু হাসপাতাল এলাকায় ইসরায়েলের হামলায় অন্তত ৩৩ জন নিহত হন। এতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬৬,০০০-এরও বেশি। আহত হয়েছেন কমপক্ষে ১,৬৮,০০০ মানুষ। ট্রাম্প আশাবাদী হলেও গাজার পরিস্থিতি এখনো অস্থির। হামাসের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না আসা পর্যন্ত যুদ্ধবিরতির প্রস্তাব অনিশ্চিতই রয়ে যাচ্ছে। গাজায় ইসরায়েলের নৃশংসতম হত্যাযজ্ঞের মাঝে ট্রাম্পের এই উদ্যোগ কি সত্যি নিপীড়িত মানুষের জীবনে শান্তি বয়ে আনবে, নাকি এটা দখলদারদের নতুন কোনো কৌশল? এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে রাজধানীর রামকৃষ্ণ মিশন মন্দিরে চলছে মহা উৎসব। মহাষ্টমীর বিশেষ আকর্ষণ কুমারী পূজা। বিধি অনুযায়ী সকাল 11টায় নানা আনুষ্ঠানিকতায় দেবীর কুমারী রূপের পূজা করেন ভক্তরা। পূজা শেষে কুমারী দেবীকে দেখতে হাজারো ভক্তের ঢল নামে। আরো জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। প্রতিটি নারীর মধ্যে বিরাজ করেন মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা। এই বিশ্বাস ধারণ করেই শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে নারী শক্তির আধার দেবী দুর্গাকে কুমারী রূপে পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা। দুর্গাপূজার অষ্টমী ও নবমী তিথিতে 5 থেকে 7 বছর বয়সী কুমারীকে দেবী দুর্গা প্রতিমার পাশে বসিয়ে দেবীজ্ঞানে পূজা করা হয়। এবারে রাজধানীর রামকৃষ্ণ মিশনে 6.5 বছর বয়সী লাবণ্য চ্যাটার্জিকে কুমারী রূপে পূজা করেছেন ভক্তরা। তার শাস্ত্রীয় নাম দেয়া হয় মালিনী। 16টি বিশেষ উপকরণে শুরু হয় এ পূজা। এরপর আরও 5টি বিশেষ উপকরণ অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বায়ু দিয়ে হয় কুমারী মায়ের পূজা। অর্ঘ্য দেওয়ার পর দেবীর গলায় পরানো হয় পুষ্পমাল্য। এরপর শুরু হয় অঞ্জলি প্রদান। দেবতারা সবাই এই দেবীর জাগরণ চেয়েছিলেন এবং দেবতাদের প্রার্থনাতে, তাদের স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া দুর্গা রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। একদিকে মহাষ্টমী, অন্যদিকে কুমারী পূজা। ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রাজধানীর মণ্ডপগুলো। আমরা চাই মা দুর্গা যেখানে হাসি খুশি আসছে, এরকম হাসি খুশি যাতে চলে যায়। দেবী দুর্গার কাছে আমরা চাইবো যাতে আমরা সব সময় ভালো থাকতে পারি। প্রার্থনা এটাই থাকবে সবাই যাতে সুস্থ থাকে। মার কাছে সবার মঙ্গল কামনা, সবার পরিবারের, নিজের, দেশের। শাস্ত্র মতে বানাসুর নামক অসুর বধ করতে মহাকালী কুমারী রূপ ধারণ করেন। এই রূপেই বানাসুরকে বধ করেন দেবী। এরপর থেকেই দুর্গাপূজায় কুমারী রূপে দেবীকে পূজা করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। মহাষ্টমীর এই পুণ্যতিথিতেই অসুর শক্তি মহিষাসুরকে বধ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন শক্তি রূপেও দেবী দুর্গা। তাই তো দেবী কৃপালাভের আশায় মহাষ্টমী তিথিতে দেবীকে কুমারী রূপে পূজা করেন ভক্তরা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবারে থাকছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ইলিশের প্রজনন বাড়াতে শুরু হচ্ছে 22 দিনের মা ইলিশ রক্ষা কার্যক্রম। আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলবে। চাঁদপুরের মতলব উত্তর থেকে হাইমচর চরভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকায় ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ সময় বন্ধ থাকবে নদীতে মাছ ধরা, ইলিশ কেনাবেচা, পরিবহন ও মজুত। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালির পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। শুক্রবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ রক্ষা কার্যক্রম। 22 দিনের এই কর্মসূচি বাস্তবায়নে ইলিশ অভয়াশ্রমে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই কার্যক্রম সফল করতে কর্মহীন জেলেদের দেয়া হচ্ছে খাদ্য সহায়তা। চাঁদপুরে নিবন্ধিত জেলের সংখ্যা 45,615 জন। এদিকে জেলেরা বলছেন যে সহায়তা দেয়া হয় তা পর্যাপ্ত নয়। নগদ অর্থ সহায়তা, ঋণের কিস্তি বন্ধ সহ কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। এই কিস্তি তন্টিয়া উড়াই 1 লাখ 1.5 লাখ উড়াইতে গিয়া কিস্তির টাকাটা ঠিক মতন দিতে পারি না। মহিলাকে দাঁড়াইয়া কিস্তি আলারা আয়া করে হামতাম, গালাগালি ভাড়াভাড়ি। তখন আমরা গিয়া যাই, স্যার এই সপ্তাহ দিব না, আগামী সপ্তাহ দেবো। 1 সেকেন্ডেরও সময় নেই, আমার টাকা দেন। তখন আমি রুজি না করতালে কই দেবো টাকা। এরপরে মাতারিকে তালা জ্বালাই থাই হারা দিন গাঙ্গ বাইর গিয়া 2 ঘন্টা ঘুমাইতে পারি না। চুরি করি দাঁড়ি করি বাই জাল। আর মনে করি যেন সরকার যে একটা অভিযান দিছে, এই অভিযানের ভিতরে মনে করেন 20 কেজি চাল দিব। এই 20 কেজি চাল থেকে সংসার চলে স্যার। কিছু টাকা দিত, আমরা কিস্তি মিস্তি চালাইতাম আর মনে করেন মাছ তো কিনে খাইতাম। চাঁদপুরের মতলব উত্তর থেকে
হাইমচর চর ভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। জেলা টাস্ক ফোর্স কমিটির উদ্যোগে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আমরা এই মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা গুরুত্বপূর্ণ যে সমস্ত স্থানগুলো আছে, হাট বাজার, আড়ত, এই সমস্ত স্থানগুলোতে আমরা মাইকিং, ব্যানার, পোস্টার, লিফলেট এগুলো বিতরণ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা অনেকগুলা জনসমাগম হয় এইরকম স্থানে পথসভা এবং জনসভার আয়োজনের ব্যবস্থা করেছি। ইলিশ উৎপাদন বাড়াতে জেলেদের পাশাপাশি সবাই এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। হিট নেটওয়ার্ক ও ব্যাটারিতে শীর্ষ পারফরমেন্সে আনুষ্ঠানিকভাবে বুয়েটের স্বীকৃতি পেল ওপো A6 Pro। রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা জানান, বুয়েটের পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে A6 Proর কুলিং সিস্টেম আগের ডিভাইসগুলোর তুলনায় আপগ্রেডেড। ডিভাইসটিতে 4300 বর্গ কিলোমিটার ভিসি ভেপর চেম্বার ও এক্সপ্যান্ডেড গ্রাফাইট লেয়ার ব্যবহারের কারণে তাপ নিঃসরণের এলাকা 20% বেশি বৃদ্ধি করে। ফলে ব্যবহারকারীরা ডিভাইস অতিরিক্ত গরম হওয়া ছাড়াই আরও দীর্ঘ সময় গেমিং, স্ট্রিমিং বা মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে ভালো পারফরমেন্স পাবেন। এআই ইন্টেলিজেন্সের কারণে ভালো নেটওয়ার্ক অ্যাডাপ্টেবিলিটি গেমারদের জন্য এআই গেম অ্যান্টেনা প্রযুক্তি ছাড়াও এতে রয়েছে 7000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যা একবার চার্জে 3 দিন চলতে সক্ষম। আরও বৈচিত্র্য যোগ করতে নিয়ে আসা হয়েছে রিভার্স চার্জিং, যা পোর্টেবল পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করবে। ওপো ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, A6 Pro কেবল অত্যাধুনিক ডিভাইসের জন্য নয়, বরং নির্ভরযোগ্য পারফরমেন্স ও দীর্ঘস্থায়ী মান নিশ্চিত করবে। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে রাশিয়া ন্যায়সঙ্গত যুদ্ধ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ যুদ্ধে তারা জয়লাভ করছেন বলেও দাবি করেন তিনি। ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিও বার্তায় পুতিন বলেন, ন্যায়সঙ্গত এই যুদ্ধে রাশিয়ার যুদ্ধ ও কমান্ডাররা কঠোর পরিশ্রম করছে। মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং ঐতিহাসিক ঐক্য রক্ষা করে লড়াই চলছে এবং তারা জয়লাভ করছেন। এদিকে দোনেস্কের আরও 2টি গ্রাম তাদের নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পাল্টা দাবি করেছেন। দোনেস্কের ডোব্রোপিলিয়া শহরের কাছে বেশ অগ্রগতি অর্জন করেছে কিয়েভ। এই পরিস্থিতিতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের কথা ভাবছে আমেরিকা। ইউক্রেনের অনুরোধে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শেষ হলো আন্তর্জাতিক সংস্থা ফিডাফের আয়োজনে কোরিয়া ইন্টারন্যাশনাল ডান্স ফেস্টিভ্যাল 2025। দক্ষিণ কোরিয়ার চেনান শহরে আয়োজিত বিশ্বের 25টি দেশের 1000 নৃত্যশিল্পীর অংশগ্রহণে 7 দিনব্যাপী চলে এই আয়োজন। এ সময় সব দেশের প্রতিনিধিদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন কোরিয়ার মেয়র। উপস্থিত ছিলেন ফিডাফের ডিরেক্টর ও এটিএন বাংলার MCL এর সিইও সাজিদুর রহমান মনিব, ভাইস সেক্রেটারি জেনারেল ইমিল ডোমিত্রভ, co-chairman Gurhan, chairman of Asia Mohammad Noor Rosli, chairman of Oceania Vince Reyes, chairman of Europe Catalionse, chairman of America Regis Basting। এছাড়াও অবজারভার হিসেবে ছিলেন এটিএন এডুকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ও বিশিষ্ট নৃত্যশিল্পী রোকসানা আক্তার রেনি। প্রতিযোগিতায় গ্র্যান্ড প্রাইজ জেতে স্লোভাকিয়া ও চিলি, সিলভার প্রাইজ রাশিয়া এবং কাজাকিস্তান, ব্রোঞ্জ প্রাইজ মালয়েশিয়া, পোল্যান্ড এবং ফ্রান্স পলিনেশিয়া। এবারে খেলার খবর। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতেই গিয়েছিলেন বাংলাদেশ, কিন্তু শিরোপা জয় তো দূরের কথা, ফাইনালে উঠতে পারেনি টাইগাররা। ভালো পারফর্ম করতে না পারায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস। ফেসবুক পোস্টে তিনি বলেন, এশিয়া কাপে দল হিসেবে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। মূল লক্ষ্য ছিল ফাইনালে ওঠা এবং শিরোপা জেতা, কিন্তু দুর্ভাগ্যবশত তা অর্জন করা সম্ভব হয়নি। দলের পক্ষ থেকে সমর্থকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। দীর্ঘ পোস্টে লিটন সমর্থকদের অকুণ্ঠ প্রশংসা করেন।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সড়ক অবরোধে অচল খাগড়াছড়ি, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি। 144 ধারা বহাল, পাহাড়ে অস্থিরতা দেশে অস্থিতিশীলতার সৃষ্টির অংশ বলছে আইজিপি। নির্বাচন সফল করতে জাতিসংঘের সহযোগিতা কামনা প্রধান উপদেষ্টার। বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণ ও সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন অ্যান্টনিও গুতেরেসের। নির্বাচনে কোনো দল বাধা দিলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে মন্তব্য সালাউদ্দিন আহমেদের। জুলাই সনদের ভিত্তিতে ভোটের দাবি জামায়াতের। হজে সরকার নির্ধারিত বিমান ভাড়া থেকে আরো 30,000 টাকা কমানোর সুযোগ রয়েছে দাবি হাবের। বিমানের আয় বাড়াতে খরচ বৃদ্ধির অভিযোগ। এবং হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলের প্রধানমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠক। গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের 20 দফা প্রস্তাবে সম্মত নেতানিয়াহু। প্রতিক্রিয়া জানায়নি হামাস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।